তারপর তেকে ছেড়ে দাঁড়িয়ে পড়ে। ফ্লোরে পড়ে থাকা টি শার্ট খানা তুলে গায়ে জড়াতে জড়াতে দরজার পানে এগোয়। এখনো যেহোপ লাগাতার ডেকে যাচ্ছে, যেন সুইজারল্যান্ডে ঘূর্ণিঝড় বয়ে আসছে, যে কোনো মুহূর্তে সব ভেঙে গুড়িয়ে দিবে। জাংকুক দরজা খোলে। যেহোপ হাঁপাতে হাঁপাতে বলে, জাংকুক, টনি। বাকিটা শেষ করার আগে জাংকুক জেহপের হাতে থাকা ফোনখানা কেড়ে নিয়ে ফোনের স্ক্রিনে কিছু মুহূর্ত তাকিয়ে থাকে গভীর মনোযোগে। তারপর ঠোঁট পাকিয়ে একটু হাসার চেষ্টা করে বোধহয়, কিন্তু ওই গোমরা মুখে সেই হাসিখানা ফুটে ওঠে না। জেহপ আঙুল মুখে পুরে গোল গোল নয়নে জাংকুককে দেখছে। ভাবসাব ভালো ঠেকছে না। নিশ্চয়ই এমন শকিং নিউজ দেখেও শকড হলো না, বরং ধুরন্ধর মানে নতুন কোনো ফোন দিয়ে এঁটে ফেলেছে। এই ছেলেটার মাথা কোন মাটি দিয়ে তৈরি করেছে যেহব ভেবে পায় না। এই মুহূর্তে তার জীবন জাংকুককে নিয়ে একখানা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে। আব্বা আমার বড় শেয়ানা, করে না কোনো পরোয়া, দেখতে হিরোর মতো, খালি রাগটা একটু কম হতো, আব্বার সঙ্গে আম্মারে আমি দিয়ে দিতাম বিয়া। নিজের কবিতার লাইন শুনে নিজেই বিরক্ত যেহব বিড়বিড় করে বলে, শালা গবেট, কবিতার ক বুঝিস তুই? আবল তাবল লাইন মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে সেটাই পাবলিককে শোনাস। কবে জানি জুতোর বাড়ি খাবি তুই। জেহবের বিড়বিড় করার মাঝেই জাংকুক বলে ওঠে, জেহব ইমিডিয়েটলি টিকিট বুক কর, কাম ফার্স্ট। কিন্তু কেন? মা আর দাদি তো টিকিট আগেই বুক করে রেখেছে। দুই ভুরু আড়াআড়ি ভাবে কুসকে জেহবের পানে তাকায় জাংকুক। এই দৃষ্টির ভাষা জেহবের মুখস্থ, মানে জিজ্ঞেস করছে, কি বললি তুই? জেহব মুখ বাঁকিয়ে ফেলে, মা বলে ডাকতে বলেছিলি তেকে, তাহলে তো আন্টি তো দাদি হলো। জাংকুক বা হাতে কপাল চুলকায়, পরপর সেই হাতখানা রাখে জেহবের কাঁধে, দুবার ছোট ছোট থাপ্পড় দিয়ে বলে, গুড জব। এভাবে চলতে থাকলে বেস্ট বলদের অ্যাওয়ার্ড পেয়ে যাবে কনফার্ম। তোর মা আর দাদির টিকিট ক্যান্সেল করে দে। বলেই পুনরায় কক্ষে ঢুকে পড়ে জাংকুক। তে বিছানায় গোল হয়ে বসে আছে। কোলের মাঝখানে ইয়ন্তন, সে পরম শান্তিতে ঘুমাচ্ছে। তার মাথায় তে ডান হাত, একটু পর পর হাত ওপর নিচ করে আদর দিয়ে দিচ্ছে। জেহব এবং জাংকুকের কথোপকথন কিছুটা শুনেছে সে। এবার মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, লোকটা কোথায় যাবে, কেন যাবে, কি সমস্যা তার, সত্যি কি মাফিয়া সে? বুকের ভেতরটা কেঁপে ওঠে তের। ক্ষণিকের মায়া বলতেও একটা শব্দ রয়েছে। অল্প পরিচয়ে কিছু মানুষের শূন্যতা ভীষণ বাজেভাবে পোড়াতে পারে। অল্প পরিচয়ে কিছু মানুষের প্রতি মায়ার সৃষ্টি হয়। এই যে তে প্রতি মুহূর্ত অনুভব করছে যেমন জাংকুক নামের ভয়ঙ্কর পুরুষটির জন্য তের হৃদয়ের গভীর জায়গায় সৃষ্টি হয়ে গিয়েছে। জানে জাংকুক ভয়ঙ্কর, তবুও তার সঙ্গ পেতে ভালো লাগে। লোকটা আশেপাশে থাকলে ভালো লাগে, দূরে গেলে বাজে মনখানা লোকটার চিন্তায় বিভোর থাকে। জাংকুক কাবার্ড খুলে কতগুলো শার্ট, টি শার্ট আর জিন্স বের করে খাটের উপর রাখে। তারপর একটা লাগেজ এনে সেটাও খাটের উপর রাখে এবং ব্যস্ত হাতে জামা কাপড়গুলো লাগেজে পড়তে থাকে। তের মনের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। মনের কথা চেপে রাখতে না পেরে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? হাত থামে জাংকুকের, তাকায় টের পানে। তে তাকিয়েছিল বিধায় চোখাচোখে হয়ে যায় দুজনের। মুহূর্তেই দৃষ্টি নামায় তে। এই লোকটার লাল লাল চোখের পানে তাকালে কলিজে শুকিয়ে যায় টের। কিছু একটা রয়েছে লোকটার দৃষ্টিতে। জাংকুক জবাব না দিয়ে পুনরায় জামা কাপড় গোছাতে শুরু করে। বিরক্ত হয় তে, বিড়বিড় করে আওড়ায়, শয়তান হাতি, মুখে যেন কুলুপ এঁকে রয়েছে। বলি গন্ডার, দুই একটা কথা বললে কি তোর জাত যাবে? আশ্চর্য, ইচ্ছে করে গলা চেপে আধমরা করে ফেলতে। তের বিড়বিড় করে আওড়ানো বাক্যগুলো বোধহয় শুনে ফেলে জাংকুক গম্ভীর স্বরে বলে, চলে যাচ্ছি, ফিরবো তাড়াতাড়ি। ফট করে তে বলে ওঠে, কত তাড়াতাড়ি? জাংকুক ঠোঁট বাঁকায়, সোজা হয়ে দাঁড়িয়ে ডান হাতে কপাল চুলকায়। ওয়েট আ মিনিট বলে কক্ষ ছেড়ে বের হয়। তে ভেঙচি কাটে, এই হারামজাদা আবার কই গেল? জাংকুক জিনের কক্ষের সামনে গিয়ে থামে, দ্বিধাবোধ কাটিয়ে দরজায় টোকা দেয় দুবার। দ্বিতীয়বার টোকা দিতেই দরজা খুলে যায়। জিন বেগম সবেই শুয়েছিল ঘুমানোর উদ্দেশ্যে। দরজা খুলে ছেলেকে দেখতে পেয়ে বেশ অবাক হয়। কিছু বলবি জাংকুক? জাংকুক জিনকে পাশ কাটিয়ে কক্ষে ঢুকে পড়ে, খাটের এক কোনায় বসে মাথা নিচু করে এবং গম্ভীর স্বরে বলে, আমি সিঙ্গাপুর যাচ্ছি, কিছুদিন পরে ফিরবো। আপনি তেকে নিয়ে জিমিনের বাড়িতে থেকে আসুন এ কটা দিন।
জিন কপাল চুলকায়। মা কি করলো না করলে সেসবে কখনোই মাথা ব্যথা ছিল না তার। কখনোই মাকে জানায়নি কোথায় যাচ্ছে না যাচ্ছে। তবে আজকে কি হলো? জিনকে চুপ থাকতে দেখে জাংকুক পুনরায় বলে, আই এম ইন লাভ উইথ দে। আমি তার সঙ্গে থাকতে চাই। সো তাকে নিয়ে বাংলাদেশে যাওয়ার চিন্তা করবেন না। টিকিট ক্যান্সেল করে দিয়েছি আমি। বলেই চলে যায়। যেভাবে হুট করে আসলো ঠিক সেভাবেই চলে যায়। জিন আঁখি পল্লবে অশ্রু জমে। তার ছেলে কথা বলল তার সাথে, ভালো করে কথা বলল, কোনো রাগারাগি করলো না এবং অকপটে স্বীকার করে নিল তেকে ভালোবাসে। এই দিনটাও বুঝি দেখার ছিল। ভোরের আলো ফুটেছে বোধহয়। সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত এই ছোট্ট বাড়িখানা ঝলমল করছে দিনের আলোর মতোই উজ্জ্বল। তে ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য অপেক্ষা করছে সে। জীবন চাঙ্কুক রেডি হচ্ছে। এখনই বের হবে কক্ষ থেকে। হিরো হিরো লুক নিয়ে চলে যাবে। তখন জাঙ্কুকের পেছনে পেছনে এসেছিল তে। জিনকে বলা কথাগুলো সে শুনে ফেলেছে। জাংকুক তাকে ভালোবাসে, এই একটা কথা সারা শরীরে কাঁপন সৃষ্টি করেছে। লোকটা কি সত্যিই বলল? তখন থেকে এটাই ভেবে চলেছে তে। জাংকুক কক্ষ থেকে বের হয়। পরনে কালো রঙের জিন্স, কালো শার্ট, কালো শু, হাতে বড় লাগেজ, কানে অ্যাপেলের লোগোওয়ালা ফোন। ব্যস্ত ভঙ্গিমায় কারোর সাথে ইংরেজিতে কথা বলছে। বড়ই রেগে আছে মনে হচ্ছে। তেকে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় তে দাঁড়িয়ে পড়ে। করুণ স্বরে বলে, চলে যাচ্ছেন জীবন জাংকুক? থেমে যায় জাংকুক। কান থেকে ফোন নামিয়ে পকেটে রাখে। লাগেজের হাতল ছেড়ে দুপা এগিয়ে আসে। ঠোঁট বাঁকিয়ে একটু হাসার চেষ্টা করে। ডান হাত বাড়িয়ে চেপে ধরে তের ঠোঁট। হাসকি স্বরে বলে, যাচ্ছি চলে, তবে ফিরব দ্রুতই। তোমার ছোট্ট দেহখানা ব্যথায় জর্জরিত করতে আমাকে যে ফিরতেই হবে। আঁখি পল্লব বন্ধ করে নেয় তে। জাংকুকের হাতের উপর হাত রেখে বিড়বিড় করে বলে, আর কতবার বলবো মুখ খুলবেন না? আপনার মুখের এক একটা কথা আমার হৃদয় কাঁপিয়ে তোলে। জাংকুক হাসলো বোধহয় একটু। ফিস ফিস করে বলে, শুধু হৃদয় নয়, আরো অনেক কিছু কাঁপিয়ে তোলার ক্ষমতা রাখে জীবন জাংকুক। তখনই পেছন থেকে জেহব বলে, কাঁপাকাঁপি পরে হবে, আগে দৌড়া, প্লেন ধরতে হবে। উড়ে চলে গেল। জাংকুক দাঁতে দাঁত চেপে তাকায় জেহবের পানে। কঠিন কিছু গালি আউড়িয়ে বলে, তোকে সিঙ্গাপুরের মাটিতে পুঁতে রেখে আসবো, আই সোয়ার। মা হয় মমতাময়ী। পৃথিবীর সকল মা তার বাচ্চার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। বাচ্চার ভালোর জন্য তারা বিনা বাক্যে বিষপান করে নিতে পারবে। খুব কম সংখ্যক মা রয়েছে যাদের বাচ্চার প্রতি টান কম। বাচ্চার ভালো খারাপে কিছু আসে যায় না। চিন বেগম কি ঠিক সেই কোয়ালিটির মা? ছেলেমেয়ের ভালো খারাপে তার কি হৃদয় কাঁপে না? কলিজা ছটফট করে না? হয়তো তাই, নয়তো টিকিট ক্যান্সেল করে দেওয়ার পরও ফের নতুন টিকিট কেন কিনবে? কেন চলে যাওয়ার এত তাড়া? জাংকুক ব্যাকুল স্বরে নিজের ভালোবাসার বার্তা জানান দেওয়ার পরও কেন এত ছলনা করছে মা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে দেয় জাংকুক। আজকে বেশ শীত পড়েছে, সেই সাথে কুয়াশা নেমেছে গোটা শহর জুড়ে। দূরের বস্তুর দেখা মেলা ভার। বিশাল আকৃতির গাছগুলো কুয়াশার চাদরে মুড়ে পড়েছে, যেন মা তার সন্তানকে সূর্যের হাত থেকে রক্ষা করার প্রস্তুতি নিয়েছে। রাস্তার দুই পাশে দুটো বাড়ি রয়েছে, একটা জিমিনের এবং অপর পাশেরটা জানা নেই। জিমিন ব্যালকনিতে পায়চারি করছে বাচ্চা নিয়ে, হয়তো কান্না থামানোর চেষ্টা করছে বা ঘুম পাড়ানোর চেষ্টা চালাচ্ছে। ইউনো, কাই, মিনগু, জেহব সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন। একজনের ওপর আরেকজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। জেহবের মাথা জাংকুকের কাঁধে। বিরক্ত হয় জাংকুক, এবং তার অভ্যাস রয়েছে। সিঙ্গাপুরের প্রজেক্ট একাই হ্যান্ডেল করতে চেয়েছিল সে। কাট স্বরে বলেছিল, আই উইল ম্যানেজ, তোদের যেতে হবে না। তখনই বদের হাড্ডি চারটায় জাংকুকের পা জড়িয়ে ধরে। যাবে মানে যাবে, জেদ ধরে বসে। অগত্য তাদের নিয়েই পাড়ি জমাতে হচ্ছে সিঙ্গাপুর। জিমিনের বাড়ির বন্ধ গেটের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে জাংকুক। মন বলছে গাড়ি থেকে নেমে জিমিনের কাছে যেতে, অনুন্নয় স্বরে বলতে, বনু প্লিজ, আম্মুকে বল তেকে নিয়ে যেন চলে না যায়। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। এখানে ফিরে যেন তেকে দেখতে পাই। তবে নিজের গম্ভীর ব্যক্তিত্ব ধরে রাখতে গাড়ি হতে নামে না, ছুটে যায় না জিমিনের নিকট।
বরং দক্ষ হাতে স্ট্যান্ড ঘুরিয়ে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিড়বিড় করে আওড়ায়, প্লিজ চলে যেও না, আই নিড ইউ ব্যাডলি, প্লিজ যান। লাগেজে নিজের প্রয়োজনীয় সকল জামা কাপড় ঢুকিয়ে সেই লাগেজের উপরেই বসে আছে তে। মনটা বেশ খারাপ। একটু আগেই মা এসে জানালো সন্ধ্যা 6টার ফ্লাইটে বাংলাদেশে যাচ্ছে তারা। জামা কাপড় যেন গুছিয়ে রাখে। কৌতূহলীতে মাকে জিজ্ঞেস করেছিল, কেন মা, জিয়ন চাকুক তো থেকে যেতে বললো। তখনই জিন গম্ভীর স্বরে জবাব দেয়, দুর্বল হয়ে পড়েছ তে, অথচ তুমি ভুলে গিয়েছো জিয়ন চাকুক তোমাকে অস্বীকার করে ফেলে রেখে এসেছিল। তে ভুলে গিয়েছে সত্যি, তার মনে নেই কিছু, মনে করার চেষ্টাও করেনি, শুধু এইটুকু বুঝতে পারছে এখান থেকে যাওয়া ঠিক হবে না। তার বেহায়া মনটা বারংবার বলছে, তে তুই যাস না, থেকে যা নির্দয় পাষাণ পুরুষটির নিকটে। তখনই টুংটাং করে বেজে ওঠে জিনের ফোনখানা। কল আসেনি, এসেছে মেসেজ। তে চটজলদি লাগেজের ওপর থেকে নেমে পড়ে। টি টেবিলের উপরে থাকা ফোনখানা হাতে তুলে হোয়াটসঅ্যাপে ঢুকে আননোন নাম্বার থেকে একটা 8 মিনিটের ভিডিও এসেছে। আর দেখতে পায় তার আর জাংকুকের ঘনিষ্ঠ মুহূর্ত। এই তো, এই বিছানায় জাংকুকের সঙ্গে লেপ্টে রয়েছে সে, ঠোঁটে ঠোঁট মিলিত দুজনার। জাংকুকের হাতখানার পানে নজর পড়তে চোখ দুটো বন্ধ করে ফেলেতে। এটা তো গতকাল রাতের দৃশ্য। গলা শুকিয়ে আসে, হাত পায়ের কাঁপন একটু বেড়েছে নিশ্চয়ই, তলপেটে মোচড় দিয়ে উঠেছে। এটা ক্ষুধার জন্য নয়, বরং গত রাতে সেই ঘটনা অনুভব করেছে বলে। জীবন জাঙ্কুক বড়ই বেহায়া এবং উন্মাদ। হবে না সর্বক্ষণ উন্মাদনায় ভরপুর ডার্ক রোমান্টিক মুভি দেখে কিনা সেই সব হিরোদের মতোই তো হচ্ছে। তের ভাবনার মাঝে একখানা মেসেজ আসে একই নাম্বার থেকে, এটা দেখে একদিন কাটিয়ে নেব, কালকে ড্রেস ছাড়া হট পিক দিও, সেটা দেখে কালকে দিন কাটিয়ে দেব, অ্যান্ড পরশু তোমার জামার মধ্যে মুখ ডুবিয়ে ঘুমাবো, ওকে জান। আর 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 যদি পরশুদিন বাড়ি ফিরে তোমায় দেখতে না পাই, পা কেটে হাতে ধরিয়ে দেব, মাইন্ডেড। তে 4-5 বার মেসেজখানা পড়ে এবং বিড়বিড় করে বলে, জীবন চাঙ্কুক, কবে জানি আপনার বেপরা রোমান্সের কবলে পড়ে জানটাই উড়ে যাবে আমার। তারপর শেষের লেখাটুকু মনে পড়তেই কলেজা কেঁপে ওঠে। তখনই জিন বেগম চলে আসে কক্ষে, ব্যস্ত পায়ে পাইচারি করতে করতে বলে, তে দ্রুত করো, বেরোবো আমরা। চমকায় তে, হাতে থাকা ফোনের সাইড বাটন চেপে বন্ধ করে ফেলে এবং বলে, আমি রেডি, চলো। জিন ছোট ছোট নয়নে তাকায় তের পানে। চমকানো আদলখানা ভালো করে পর্যবেক্ষণ করে বলে, জাংকুকের সাথে কন্ট্যাক্ট করিও না, সে যেন নতুন হোয়াটসঅ্যাপের খবর না জানতে পারে। তে ঠোঁট উল্টায়, মনে মনে বলে, অলরেডি জেনে গেছে মা। সিউজুর নিজে এসেছে তে এবং জিনকে নিতে। এয়ারপোর্টে এসে সেটা দেখতে পেল তে। ওই তো কালো রঙের স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে পার্কিং এরিয়ায়। বয়স বেড়েছে, তবে বোঝার উপায় নেই, এখনো আগের মতোই হ্যান্ডসাম। শেষবার যখন দেখেছিল তখনও ঠিক এমনই ছিল দেখতে। জিন মুচকি হাসে, নিজের লাগেজের হাতল টেনে বড় বড় পা ফেলে এগিয়ে যায় সিউজনের নিকট। সিউজন ভীষণ যত্ন সহকারে জিনের ডান হাতখানা মুঠোয় পুরে নেয়। এত লেট হলো যে? তে লেট করিয়ে দিল। তারপর বলো, ফ্লাইট কখন আমাদের? সিউজন হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে, তুমি আমার কথা শুনে চলে আসবে ভাবতে পারিনি আমি। জিনের হাসি মুখখানা কালো হয়ে যায়, মাথা নত করে বলে, আমার ছেলেটা থাকতে বলেছিল, চলে এসে বোধহয় ভুল করলাম। কোনো ভুল করনি তুমি, তোমার ছেলে থাকলে কখনোই আসতে পারতে না, তাই তো আমি প্ল্যানিং করে সুইজারল্যান্ডে নিয়ে গিয়েছি। বলেই উচ্চস্বরে হাসে সিউজুন। তবে জিনের হাসি পায় না এবং ছোট ছোট নয়নে সিউজুনের পানে তাকিয়ে থাকে। আজকে জাঙ্কুক বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে সিউজন কল করে জিনকে। কেঁদে কেঁদে বলে, আমি আর এভাবে বাঁচতে পারছি না জিন, একটু রিল্যাক্স চাই, শান্তি চাই। তাই ভেবেছি তেকে নিয়ে বাংলাদেশে থাকবো, আমার পুরনো বাড়িতে মেয়েকে নিয়ে শান্তিতে বসবাস করব। তুমি প্লিজ তেকে ফিরিয়ে দাও। জিন তখন চিন্তায় পড়ে গিয়েছিল, কখনোই সিউজনকে দুর্বল হতে দেখিনি সে, আজকে তবে এত দুর্বল কেন হলো? এক কোনায় দাঁড়িয়ে তে দেখছিল নিজের বাবাকে, অপেক্ষা করছিল কখন তার পানে তাকাবে আর 2 হাত মেলে দিয়ে ডাকবে, বলবে, মামুনি বাবার কাছে এসো। কিন্তু বাবার আর সময় কোথায় তের পানে তাকানোর?
হঠাৎ একটা গাড়ি এসে থামে তের সামনে এবং সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। একটা শক্তপোক্ত হাত তের কোমর জড়িয়ে ধরে, শূন্যে তুলে গাড়িতে বসিয়ে দেয়। চিৎকার করারও সময় পায় না তে, কিছু বুঝে উঠতেও পারে না, শুধু শুনতে পায়, জীবন চাঙ্কুকের কলেজে আগুন জ্বালিয়ে পালিয়ে যাওয়া হচ্ছে। বলেছিলাম না, কলেজে ঠান্ডা না হওয়া অব্দি তোর মুক্তি নেই। তে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে চাঙ্কুকের মুখ পানে, যদিও গোটা মুখোশটি দেখা যাচ্ছে না, মাস্ক দ্বারা ঢেকে রাখা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। রেগে আছে কি লোকটা? হয়তো। এখন তো ওনার সিঙ্গাপুর থাকার কথা, তাহলে এখানে আসলো কি করে? বড়ই কঠিন প্রশ্ন, উত্তর জানা নেই টের। এয়ারপোর্টের চেকিং এরিয়ার পাশে দাঁড়িয়ে আছে তারা, লম্বা ভিড় জমেছে, সকলের পিছনে ওরা। চেকিং করাবে বলে মনে হচ্ছে না, কেননা কেউ পাসপোর্ট, ভিসা বা প্রয়োজনীয় কাগজ বের করছে না। জাঙ্কুক এক হাতের কোমর জড়িয়ে আছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। ইউনো, কাই এবং মিনগু তের পাশে দাঁড়িয়ে এবং যে হোক বসে পড়েছে ফ্লোরে। মূলত জাঙ্কুকের কার্যক্রমে অবাকের শেষ প্রান্তে পৌঁছেই বসে পড়ার সিদ্ধান্ত নিয়েছে। দাঁড়িয়ে থাকতে একটু কষ্টই হচ্ছে, মাথা ভনভন করে ঘুরছে যে। এই তো 11 ঘন্টা আগে তাদের ফ্লাইট ছিল, কিন্তু এয়ারপোর্টে পৌঁছেই জানতে পারে সকাল 7টায় ফ্লাইটে নয়, বরং রাত 12টায় ফ্লাইটে তারা সিঙ্গাপুর যাবে। এটা শুনে মেজাজ বিগড়ে যায় জেহপের। সে উচ্চস্বরে কিছু বলার প্রস্তুতি নিতেই চাঙ্কুক জেহপের কাঁধে হাত রাখে এবং বলে, চল জেহপ, তোর মাকে নিয়ে আসি। জেহপ ছোট ছোট নয়নে জাঙ্কুককে দেখে পেছন থেকে কাই বলে ওঠে, কেন ভাই, বউকে ছাড়া ভাল লাগছে না বুঝি? জাঙ্কুক বোধহয় বিরক্ত হলো, চোখ মুখ কুঁচকে বলে, বউ কেমন শব্দ? ইউনো বলে, বউ একটা খাঁটি বাঙালি শব্দ। জাঙ্কুক বিরক্ত হয় বোধহয়, চোখ রাঙিয়ে কায়ের দিকে তাকাতেই কাই বলে, তো কি জিহপের মতো আমরা মা ডাকবো? অবভিয়াসলি, তোদের সবার মা। কাই, ইউনো, মিনগিউ দুই হাতে কান চেপে অসহায় স্বরে না বলে চিৎকার করে ওঠে। জাঙ্কুক গম্ভীর স্বরে ধমক দেয়, স্টপ ইট, বান্দরের মতো চেঁচাচ্ছিস কেন? ব্যাস, সকলেই ভদ্র বাচ্চার ন্যায় সোজা হয়ে দাঁড়ায়। এয়ারপোর্ট হতে 10-12 হাত দূরত্বে রয়েছে একটা শিশু পার্ক, সেটা আপাতত কুয়াশা ঢেকে আছে। থাকারই কথা, সবে সকাল 7টা বাজে। শীতের মৌসুমে 7টা মানেই ভোর সকাল। এখনো সূর্য মামা ওঠার সময় হয়নি বলেই কুয়াশায় নিজেদের আস্তরণ খুঁটি কেড়ে বসে আছে। সূর্য উঠলে আবার গাড়িটি বস্তা নিয়ে পালাবে। মিনগু শিশুদের ঘোড়ায় বসে কাঁদো কাঁদো স্বরে বলে, তে আমার ক্রাশ, ভাবি ডাকতে বলতো, মেনে নিতাম, তাই বলে মা। কাইও তাল মেলায়, মা শব্দটা শুনেই কেমন বুকে আগুন জ্বলছে। জেহব খিলখিল করে হেসে ওঠে, গান ধরে উচ্চ স্বরে, জলে আগুন বুকে দে, দে আগুন নিভাইয়া দে, টাটায় টাটা, টাটা, তারা বেড়া লাগাইয়া দিমু, সব কিছু শেষ করে ফালাই দিমু, মনেরই আগুন তুমি নিভাইয়া, ওরূপে ঝল কেটে গেছি হারাইয়া। বড় শ্রুতি মধুর জেহপের কণ্ঠস্বর, ঠিকঠাক চর্চা করলে ভালো সিঙ্গার হতে পারত। বন্ধুরা সবাই তার গানের কলার প্রশংসা করে, তবে এই মুহূর্তে ডিপজলের বিখ্যাত গানে তাল মেলাতে পারে না ওরা, বরং বিরক্ত হয়। জেহপ ওদের সাড়া না পেয়ে গান বন্ধ করে এবং মুখ বাঁকায়। ইউনো বলে, তেকে আপু ডাকবো। মিনগু বলে, হ্যাঁ আমিও ভাবি ডাকবো। কাই বলে, আমিও ভাবি ডাকবো, কি সুন্দর দেখতে, আমার তো শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ভাবছি তের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে আপলোড করব, ক্যাপশনে লিখবো, এরকম একটা সুন্দরী মেয়ের সন্ধান চাই। জেহপ হামি তোলে, এক হাত তুলে দেয় কায়ের কাঁধে, আরেক হাতে কায়ের সদ্য বেড়ে ওঠা ছোট দাড়ি টানতে টানতে বলে, ভাই, কয়দিন আগে তোর হাত ভাঙলো না? যে গাড়িতে ধাক্কা খেয়ে হাত ভেঙেছিল, সেই গাড়িখানা জীবন চাঙ্কুকের। তোকে ইচ্ছে করে ধাক্কা মেরেছিল, কারণ তুই তের হাত ধরেছিলি। আজকে বোধহয় তোর চোখ দুটো গেল। কাই চমকে ওঠে, দুপা পিছিয়ে যায়, শুকনো ঢোক গেলে তাকায় চাঙ্কুকের পানে। সে তাকিয়ে আছে কায়ের চোখের পানে। ভয় করে যা কেঁপে ওঠে কায়ের, তাড়াহুড়ো করে বলে, মা, তে আমার মা, সে আমার আপন না, রক্তের মা। জাঙ্কুক বাঁকা হাসে, কায়ের ডান গালে ছোট ছোট দুটো চাপ্পড় মেরে বলে, দ্যাটস লাইক আ গুড বয়। তারপর ওদের নিয়ে চলে যায় জেমিনের বাড়ির সামনে। সেখান থেকে ঘুরে ফিরে পুনরায় এয়ারপোর্টে আসে, অপেক্ষা করে তের এখানে আসার জন্য।
অবশেষে তে চলে আসে এবং তাকে কিডন্যাপ করে নেয় জাংকুক। দ্বিতীয়বার প্লেনে উঠেছে তে। প্রথমবার এক্সাইটেড ছিল, কিন্তু দ্বিতীয়বারের বেলায় খানিকটা ভয় পাচ্ছে। মস্ত বড় সিঁড়ি ডিঙিয়ে প্লেনে উঠতে বুকখানা কাঁপছে। শক্ত করে চেপে ধরে জাংকুকের হাত। ভেবেছিল এবার বোধহয় ধমক খাবে। পাষাণ পুরুষ ধমকে বলবে, ইডিয়েট, প্লেনে উঠতেও পারো না। তবে তের ভাবনা ভুল প্রমাণ করে জাংকুক নিজেই এক হাত জড়িয়ে ধরে তের। আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমি আছি। খুশিতে মনটা নেচে ওঠে তের। ঠোঁটের কোণে ফুটে ওঠে মৃদু হাসি। তবে একটা ব্যাপার ভেবে অবাক লাগে, প্লেনে ওঠার তাড়া নেই কোনো মানুষের, শুধু তারাই উঠেছে। একটু দূরে থাকা আরেকটা প্লেনে শত শত মানুষ উঠেছে, ভিড় জমে আছে, কিন্তু তাদের প্লেনে কোনো ভিড় নেই। আশ্চর্য ব্যাপার। তারপর প্লেনে উঠে নিজেদের জন্য বরাদ্দকৃত আসনে বসে পড়ে। পাশে বসে জাংকুক। ওদের পেছনে বসেছে জেহোপ, কাই, ইউনো এবং মিনগিউ। আর কেউ নেই, গোটা প্লেন ফাঁকা। তে অবাক হয়, ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকিয়ে বলে, জিয়ন জাংকুক, প্লেন ফাঁকা কেন? আর মানুষ কোথায়? জাংকুক মুখের মাস্ক খুলতে খুলতে জবাব দেয়, সবাই মরে গেছে। তে ভেঙচি কাটে, বিড়বিড় করে বলে, হাতির বাচ্চা গন্ডার, ঠিকঠাক কথা বলতেও জানে না। জাংকুক শুনে ফেলে, মুহূর্তেই কোমর জড়িয়ে ধরে তের। এক টানে নিজের কোলে বসিয়ে দেয় এবং কামিজের ফাঁকে হাত ঢুকিয়ে কাঁধে ঠোঁট রাখে। ফিস ফিস করে বলে, কথা বলতে না পারলেও রোম্যান্স করতে পারি ঠিকঠাক। হাঁস ফাঁস করে ওঠে তে। জাংকুকের কালো রঙের স্যুটখানা চেপে ধরে, বিড়বিড় করে বলে, এটা পাবলিক প্লেস, প্লিজ ছেড়ে দিন, সবাই দেখবে। জাংকুক ভ্রুকুচকে বলে, হু কেয়ার। তের ইচ্ছে করে বেয়াদব লোকটার মাথায় একটা বাড়ি মারতে। দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা শরম আপনার না থাকতে পারে, আমার আছে, ছাড়ুন। জাংকুক ছাড়ে না, বরং কাঁধ হাতে ঠোঁট নামিয়ে গলায় রাখে। বেশ শক্তপোক্ত একখানা কামড় দিয়ে পাশে বসিয়ে দেয়। তে চোখ বন্ধ করে স্তব্ধ হয়ে বসে আছে। কামড় দেওয়া জায়গাটায় বেশ জ্বলছে, তবুও টু শব্দ করে না। মুখ খুলে জাংকুক নিজেই। সামনে থাকা মনিটর টাইপের টিভি খানা চেপে মুভি সিলেক্ট করতে করতে বলে, আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করার পানিশমেন্ট ছিল এটা। চোখ খুলে তে ঘাড় বাঁকিয়ে তাকায় জাংকুকের পানে। আর যদি চলে যেতাম? খুঁজে বের করে লং টাইম কামড়ে দিতাম, কামড়ের জায়গাটা ভিন্ন হতো বুকে। রাগ বা বিরক্ত হওয়ার কথা ছিল, তবে তে হেসে ফেলে। এক হাতে মুখ চেপে মৃদু হাসে, মনে মনে বলে, আপনাকে ছেড়ে যেতে কি আর আমার ইচ্ছে করছিল? জাংকুক একখানা গান সিলেক্ট করে, যারা বেহাত তাহা গানটা। সঙ্গে সঙ্গে সাদা রঙের লাইট নিভে যায়, জ্বলে ওঠে নীল রাঙা লাইট। জাংকুক গানটা একটু টেনে মাঝখান হতে প্লে করে, ভলিউম একটু বাড়ায়। पूछेगा ना मुझसे मेरे साथिया ये वादा कर तेरे बिना मुश्किल है जीना मेरा मेरे दिल पर जरा जरा महकता है आज तो मेरा तन बदन मैं प्यासा हूँ मुझे भर ले अपनी গানের তালে তালে জাংকুকও বোধহয় ঠোঁট নাড়াচ্ছে। পুনরায় তের পানে হাত বাড়ায়, এবার জোর করে নয়, বরং হাসকি স্বরে বলে, কাছে আসবে। তে জাংকুকের হাতের ওপর হাত রাখে, সঙ্গে সঙ্গে আবারও নিজের কোলের ওপরে তেকে বসিয়ে দেয় জাংকুক। এবার আর এক পাশ করে নয়, বরং জাংকুকের দুই পাশে দুটো পা দিয়ে বেশ আরাম করেই বসেছে। জাংকুক হাসে, তের কামিজের ফাঁকে হাত ঢোকাতে যায়, বাধা দেয় তে, বলে, সব সময় এসব কেন? আজকে গল্প করি চলুন। জাংকুক বিরক্ত হলো বোধহয়, কপাল কুঁচকে বলে, গল্প নেই আমার ডিকশনারিতে, আছে শুধু রোম্যান্স।